নমস্কার সবাইকে। আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন ঘড়িতে ওই 10টার কাছাকাছি বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, ওই 6:45 নাগাদ। ঘুম থেকে ওঠার একটা কারণও আছে, যদিও কারণটা হচ্ছে গিয়ে ওই সকালবেলা কারেন্ট চলে গেছে। সকাল বলতে কটায় যে কারেন্ট গেছে আমি জানি না। চন্দন তখন গেছে ওই 5টার দিকে মনে হয়, ও বেরিয়েছে। ও বেরোলো তখন আমি বুঝলাম, ও যেহেতু বেরোনোর সময় আমাকে ডাকে না, তালা ও নিজেই দিয়ে যায়। তো ওই তালাটা দেওয়ার সময় দরজায় যে আওয়াজটা হয়, ওটাতে আমার ঘুম ভেঙে যায়। এবার ঘুম ভেঙে দেখি কারেন্ট নাই, দেখি ঘেমে একাকার হয়ে গেছি। শুয়ে থাকলাম, কারেন্ট আর আসলো না। তারপর 6:45 নাগাদ উঠে পড়েছি, আর শুয়ে থাকতে পারলাম না গরমে। এমনিতেও উঠতে চেয়েছি যে 7টা কি 7:30 নাগাদ উঠবো, কারণ আজকে এমনিতে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, ঘর বাড়ি মুছতে হবে। বৃহস্পতিবারে একটু কাজটা বেশিই থাকে। তো সেই মতো উঠে তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, স্নান করে সোনাকে নিয়ে বসেছি খাওয়াতে। আর আমার কিন্তু স্নানের আগেই রান্না হয়ে গেছে, ডাল, ভাত, আলু সেদ্ধ, আর আগের দিনের মাছের ঝোল ছিল। তো সোনা পুরো রেডি হয়ে গেছে, আমিও রেডি, সোনাকে নিয়ে খাওয়াতে বসেছি। এর মধ্যেই চন্দন ফোন করেছে যে স্কুলে যেতে হবে না। আমি হঠাৎ করে কেন যেতে হবে না, আসলে ওর দিদার আজকে বাৎসরিক, তো ওখানে যাওয়ার কথা ছিল। তো আগের দিন রাত্রেবেলায় আমাদের আলোচনা হলো যে যাবে কি যাবে না। তো বললো যে না গো, হবে না, আমার কালকে একটু কাজ আছে, অনেকটাই দেরি হবে আসতে। সেই জন্য আমি সোনাকে রেডি করে স্কুলে নিয়ে যাব, কারণ কালকে রাত্রে যদি বলে রাখতো তাহলে আর স্কুলে যাওয়ার জন্য তৈরি হতাম না। তো রান্না বান্না করেছি, যাই হোক। তারপরে ওরকম বলার পরে তো সোনা তো খুব রেগে গেছে যে না, আমি যাব না, আমি স্কুলে যাব। ও যেহেতু স্কুল যেতে ভীষণ ভালোবাসে, আর রেডিও হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো তারপরে বললো যে তোমরা বাড়িতেই থাকো, আমার যেতে দেরি হবে, ওই 2:30-3টের কাছাকাছি বাজবে। তো তারপরে যেতে হবে ওখানে, না হলে একটা মান সম্মানের ব্যাপার। ফোন করে বলেছে না গেলে কেমন একটা দেখায়। তো আমি ঠিক আছে, আমি তো যাব না স্কুলে, ও চন্দন যখন বলেছে। কিন্তু সোনাকে আমি কিছুতেই থামাতে পারছি না, খুব রেগে গেছে। তারপরে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে শান্ত করেছি। তারপরে আমি জামা কাপড় ছেড়ে এই যে বসেছি পুজো দিতে। বাড়িতে তো ফুল ছিল না, ভেবেছিলাম যে সোনাকে স্কুলে দিয়ে আসার পথে ফুল নিয়ে আসবো। কি ভাগ্য দেখো, আজকে রাস্তা দিয়ে ফুলালা গেছে, আর সেটা আমি শুনতেও পেয়েছি, দেখতেও পেয়েছি। তারপরে গিয়ে রাস্তার থেকে, নিচের থেকে ফুল নিয়ে এসে এই যে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে। আর দেখো আমার ঠাকুরের সিংহাসনে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, কালো পিঁপড়ে। মানে আমি একদিক দিয়ে পুজো দিচ্ছি, আরেক দিক দিয়ে দেখো ঠাকুরের থালার প্রসাদে পিঁপড়ে একেবারে হামলে পড়েছে। এখন এই 3টে মতো বাজে, চন্দন ফোন করলো। আমরা তো খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়েছি। কি করব, সোনাও আবার খেয়েছে। সোনা তো আগেই স্নান টান মানে করা ছিল, তারপরে আমি পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে দুজনে মিলে শুয়েছিলাম। তো ফোন করলো, বললো যে তোমরা দক্ষিণেশ্বরে আসো, আমি দাঁড়িয়ে থাকবো এসে। মানে ও অফিস থেকে দক্ষিণেশ্বরে আসবে, আর আমরা এখান থেকে দক্ষিণেশ্বর যাবো। আর কাজটা হচ্ছে ওই বেলুর মঠের কাছে কোনো একটা জায়গায় আর কি। আমরা চিনি না সেই জায়গাটা, যদিও বা মানে বাড়িতে যেহেতু জায়গা নেই ওই মামা বাড়িতে চন্দনের, তো সেই জন্য ওইখানেই হচ্ছে। অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছে চন্দনের ফোনে। তো সেই জন্য এখন এই যে রেডি সেডি হয়ে তারপরে যাচ্ছি। আর কি বলো তো, ভাত খেয়ে দিয়ে শুয়েছি, আর বেরোতে ইচ্ছা করে। হ্যাঁ,
কি আর করা যাবে, বেরোতে তো হবে, তাই না? তো আমরা দেখো মা ছেলে চলে এসেছি এই যে বাঁকড়ায়, বাঁকড়া থেকে বাস ধরবো। আর হচ্ছে বাঁকড়ায় এসছি আরও একটা কারণে, গ্রিন পার্ক থেকে উঠতে পারতাম কিন্তু ওই যে একটু মিষ্টি নিতে হবে, চন্দন বলে তুমি মিষ্টিটা কিনে নাও। আসলে ও তো বোঝে না, জানোই তো তোমরা, ও কি মিষ্টি নেবে কি করবে তো সেই জন্য আমরা বাঁকড়া থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আর সোনা বললো আমি একটু আইসক্রিম খাবো। তো জানো তো যখন দরকার তখন সেই বাসটা পাওয়া যায় না, কখন থেকে দাঁড়িয়ে আছি, কিছুতেই ওই বাসটা আসছে না, মানে দক্ষিণেশ্বরের বাসগুলো আসছে না। তারপরে এই যে যথারীতি দক্ষিণেশ্বরের বাস আসলো। তো এবার আমরা দুজনে দেখো উঠে পড়েছি, আর দুইজন না এক জায়গায় সিট পাইনি, সোনা ওই দিকে পেছনে বসেছে, আমি এই সামনে বসেছি। ভিড় ছিল না সেরকম, মানে সিট ফাঁকা ছিল না একটাও। যাই হোক, এই তো দুজনে মিলে বাসে যথারীতি উঠে পড়েছি। আর এই যে আমার পেছনের ওই লোকটা এত বারবার করে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছিল, আমার নিজেরই লজ্জা লাগছিল। আর কি বলো তো, আমার না রাস্তাঘাটে বেরিয়ে ক্যামেরা অন করতে নিজেরই কেমন একটু লজ্জা লাগে। সবসময় তোমরা তো দেখোই আমি ক্যামেরা সেভাবে অন করি না। যাই হোক, এই যে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, এই এখন ওই ডানলপের কাছাকাছি মনে হয় ঢুকছি। আমি সঠিক অতটাও ভালো করে চিনি না এই রুটটা, তো মনে হলো তাই বললাম। কেননা এই যে এই রাস্তাগুলো, এটা ডানলপের কাছাকাছি, এই রাস্তাটা দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। দাও, দেখতেই পায় না আমাদের, দেখ। আমরা নেমে পড়েছি, নেমেই দেখি চন্দন দাঁড়িয়ে রয়েছে। ও আমাদের আগে দেখতে পায়নি, পরে দেখতে পেয়েছে। তো ও এখানে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, নাকি এই কাকুটা ওকে বলছে বাবা 1 প্যাকেট ধূপকাঠি নাও, 20 টাকা 1 প্যাকেট ধূপকাঠি নাও। তো ও ওয়েট করছে আমরা কখন আসবো, তারপরে ও ধূপকাঠিটা নেবে। জানো তো বন্ধুরা, এই সমাজে ভালো মানুষ হতে নেই, ভালো মানুষের সুযোগ সবাই নেয়। তোমরা দেখলে যে চন্দনের হাতে 2 প্যাকেট ধূপকাঠি, আসলে ওই লোকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তো চন্দনকে রিকোয়েস্ট করছিল বাবা 1 প্যাকেট ধূপকাঠি নাও, আমার চাকরি চলে গেছে, সেই জন্য আমি এই ব্যবসাটা করছি। তো চন্দন ধূপকাঠিটা নেবে, আমাদের জন্য ওয়েট করছিল যে আমরা আসবো তারপরে নেবে। তো 1 প্যাকেট ধূপকাঠি 20 টাকা বলছে, তো নেবে। চন্দন টাকাটা দিতে গেছে, বলছে বাবা 2 প্যাকেট ধূপকাঠি নাও, 1 প্যাকেটের দাম হচ্ছে 20 টাকা, আর হচ্ছে 2 প্যাকেটের দাম 30 টাকা। ধূপকাঠিটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, তবুও ও নিল যে না, লোকটা অসহায়, বিক্রি করছে। কিন্তু লোকটা কি করলো, আমাদের ভালো মানুষের সুযোগ নিল, 2 প্যাকেট ধূপকাঠি আমাদের জোর করে ধরিয়ে দিয়ে চলে গেল। কি আর করা যাবে, নিয়ে নিলাম 2 প্যাকেট ধূপকাঠি। তারপরে দেখো আমরা চলে এসেছি এই যে যেখানে কাজ হচ্ছে সেইখানে। মানুষের জীবন কি বলো, আজ মরলে কাল 2 দিন। দেখো এই মাত্র মনে হয় যেন 1 বছর আগে শ্রাদ্ধ খেয়ে গেলাম, আর দেখো দেখতে দেখতে 1টা বছর হয়েও গেল। তো এখানে শ্রাদ্ধের কাজ চলছে এখনো। সেদিকে আগুনে চাপ নিয়ে যে যার এই যে সারা সূর্য গেল, যে যার বিকরিতে মান তার নাম যে মুখে মাকে ফুললে বলুন, ওইদিকে থেকে বলো, নাহলে পূর্ব দিকে থেকে বলো, পূর্ব দিকে দাঁড়াও। ওম চতুর্বদন সপ্তস্ত চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানস্ত্য সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। ওম বিদায় বেদধরায় জ্ঞানগম্যায় সূরয়ে কমণ্ডল সুহস্তায় বৈ নমঃ। ওদিকে শ্রাদ্ধের কাজ চলছে, আর এদিকে দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে। আর এসেই দেখি আমার শাশুড়ি মা, আমার দেওর এসছে, ওরা অনেক আগেই এসছে। আর এই যে দেখো এখানে লুচি, আলুর দম আর মিষ্টি ছিল। আমি আর সোনা তো বাড়ির থেকে পেট ভরে ভাত খেয়ে গেছি, আমাদের অত খিদে নেই, কিন্তু চন্দন যেহেতু খায়নি, ওর বেশ খিদেই ছিল। ওই জলের ঢেউটা দেখো কোথায় চলে আসলো, দেখো। হ্যাঁ, না বোটটা গেল না, ওই জন্য ওটারই। আরে হ্যাঁ, বললে বিশ্বাস করে না। ওই পুচকা বলতো বাবা, আমি ভিডিওটা করলাম, আমি জানি না।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওদিকে শ্রাদ্ধের কাজও কমপ্লিট হয়ে গেছে। আসলে কি বলতো, আমার দিদা শাশুড়ি যখন মারা গেছিলেন নাকি তখন নাকি দোষ পেয়েছিলেন, তো সেই জন্যই এই যে দোষ ফোষ কাটানোর জন্যই বাৎসরিকের কাজ তো হলো, সঙ্গে হোম যজ্ঞ এসবও হয়েছে। তো যেইখানে কাজটা হয়েছে না তার কাছাকাছি আর কি গঙ্গার ঘাট, মানে বেশি দূর না, কয়েক পা হেঁটেই গঙ্গার ঘাট। তো আমরা সবাই বললাম চলো তাহলে গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। কি হয় বলো তো, দক্ষিণেশ্বরে যখন আসি তখন দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে বেলুড় মঠে আসি, আবার বেলুড় মঠ থেকে ফেরার সময় মানে দক্ষিণেশ্বরে চলে যায়। এইভাবে গঙ্গার ঘাটে কোনোদিনও এসে দাঁড়ানো হয়নি, তাই সবাই মিলে চলে আসলাম এই যে ঘাটে। আর সোনার এসে এত ভালো লেগেছে, সোনা তো একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, ওকে তো কিছুতেই আনতে পারি না, বারবার করে বলছি চল বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে, আরেকটুখানি থাকি না মা, আরেকটুখানি থাকি না মা, খুব ভালো লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ ব্রিজ, ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ। আর এই যে এদিক থেকে বেলুড় মঠের এই যে দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে, এটা এখন দক্ষিণেশ্বরে যাবে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে একটুখানি দূরেই আর কি বেলুড় মঠ, কিন্তু আমরা যেহেতু মনস্থির করে আসিনি তাই আর যাইনি। টাটা করে দে সবাইকে। লজ্জা লাগে আমার। সমস্ত কিছু মিটিয়ে এই যে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। যাওয়ার সময় তোমাদের মায়ের মন্দিরটা দর্শন করায়নি, আর আমরাও দর্শন করতে পারিনি যেহেতু ব্রিজের ওই পার দিয়ে আমরা গেছি, আর এই পার থেকেই মায়ের মন্দিরটা ভালো করে দর্শন করা যায়। তো সেই জন্য তোমাদের ভাবলাম একটু শেয়ার করে দিই, দেখাই যে মায়ের মন্দিরটা ওই যে দেখো দেখা যাচ্ছে। আর আমার ক্যামেরাম্যান ভালো করে ভিডিও করতে পারেনি। আর এই যে নিচটা দেখো, এখান থেকে লঞ্চ ছাড়ে মানে বেলুড় মঠ যাওয়ার, কি ভালো লাগে তাই না। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি যথারীতি। আর আজকে না বেশ গরম ছিল, দুদিন রোদ উঠেছে তাতেই পুরো ফাটিয়ে দিচ্ছে গরমে। আর চন্দন তো এসে চান করে শুয়ে পড়েছে, আমার তো আর শুয়ে থাকলে হবে না, আমার আবার রাতের খাওয়া জোগাড় করতে হবে, যদিও রান্নাবান্না সব রয়েছে। আর দেখো এই নেল পালিশটা বনি আমাকে দিয়েছিল, এই যে এসেছিল না তখন, কি দারুণ কালারটা তাই না। আজকে আমি পরেছি, ভীষণ ভালো লাগছে নেল পালিশটা পরে হাতটা, যদিও আমার হাতে অত বড় বড় নখ নেই তবুও ভালোই লাগছে। তারপরে দেখো রাতের খাওয়া দাওয়া নিয়ে আবার চলে এসেছি। সত্যি খাওয়া ছাড়া কিছুই নেই বলো আমাদের জীবনে। দেখো বাঁচতে গেলে তো খেতে হবেই, কিন্তু চন্দন বলল আমি আর খাবো না, তোমরা খেয়ে নাও। তো এখানে যে আলু সেদ্ধটা মাখলাম, ডিম সেদ্ধ দিলাম আর ডাল রয়েছে, সেই দিয়ে এখন রাতের খাওয়াটা সেরে নেবো, তারপরে কালকে দেখা যাবে কি রান্না করি। দুপুরবেলা মাছের ঝোল ছিল আর ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধটা আর মাখা হয়নি। তো এখন আলু সেদ্ধটা মেখে নিলাম। চন্দনকে অনেকবার বললাম খাও, ও বলল না আমি আর খাবো না, আমি এখন ঘুমাবো। ওই যে তোমাদের বলেছি না ঘুমপ্রিয় মানুষ, তো ঘুমাতে পারলে আর ওর কিছু চাই না। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি, আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।